তখন সিলভা বলে, কি হাওয়া সব বের হয়ে গেছে? না জেনে শুনে কখনোই বড় বড় কথা বলা উচিত নয়। তখন তো আমরা দেখি অ্যালবার্ট, তাও সব সৈনিকরা আর সব মনস্টাররা একে অপরকে জড়াইয়া ধইরা ফাইট দেখতেছে। বিষয়টা এমন হয়ে গেল, সিলভার অবস্থা দেখে বাঘে হরিণীও এক ঘাটে জল খায়। তখন তো গ্রিমও আক কইরা তাকায় রইছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমরা এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স এনিমের এপিসোড 4। তো যারা যারা জানেন না, আমি তাদেরকে বলে রাখি, প্রতি শুক্রবার বেলা 10টায় এই সেভেন্থ প্রিন্স এনিমের এপিসোড আপলোড করা হয়। এক হিসেবে আপনারা এটাকে বলতে পারেন ফ্রাইডে স্পেশাল। যাই হোক গাইস, এর পরবর্তী এপিসোডে যা হবে এই এপিসোডটা দেখলেই তার হাইপ বুঝতে পারবেন। এই এপিসোডে তো চমক আছেই, কিন্তু পরবর্তী এপিসোড পুরাই আগুন। আর এপিসোড 8 থেকে শুরু হবে আসল খেলা। গাইস, এপিসোড 8 থেকে 12 অ্যানিমেশনের টর্নেডো। তার মধ্যে একটা এপিসোড রয়েছে অনলি ইনফিনিটি ভার্সেস ইনফিনিটি। তো গাইস, যারা যারা আগের ভিডিও দেখেননি, ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে এপিসোড 1 থেকে শুরু করুন। একটা এপিসোড মিস তো পুরা মজাই মিস। আর গাইস, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু এপিসোড 5-এর আসল খেলা ধরতে পারবেন না। ও হ্যাঁ, আরেকটা কথা গাইস, আমাদের এই টপিক এক্সএম পরিবারের আর কিছুদিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য একটা ছোট্টখাটো কিউএনএ রাখতে চাচ্ছি। এর জন্য আলাদা ভিডিও আসবে না। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর যে এপিসোডটা আপলোড করা হবে, সেখানেই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। তো আপনারা যদি টপিক এক্সএম অথবা আমার সম্পর্কে কিছু জানতে চান, তাহলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করবেন। আর পরবর্তী এপিসোডের জন্য আপনাদের টার্গেট দিলাম, এই ভিডিওতে কমপক্ষে 50টি কমেন্ট করার চেষ্টা করবেন। তো গাইস, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক গল্পের দিকে। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেলুম কিংডমের ক্যাপিটালের কিছু সিনারি। এরপর আমরা দেখি অ্যালবার্ট, লয়েড, সিলভা তাদের সাথে কিছু সৈনিক নিয়ে যাত্রা শুরু করেছে মনস্টার শিকারের উদ্দেশ্যে। এপিসোড 3-তে তারা মনস্টার শিকার করতে চেয়েছিল, এখন তারা সেই কাজটাই করতে যাচ্ছে। অর্থাৎ তারা লয়েডের ইনচ্যান্টমেন্ট করা তলোয়ারের ধার দেখতে যাচ্ছে। তখন আমরা তাদের যাওয়ার পথের কিছু মনোরম দৃশ্য দেখতে পাই। তখন অ্যালবার্ট বলে, দেখুন প্রিন্স, আমরা প্রায় এসেই পড়েছি, ওই যে ওই স্থানে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। লয়েড বলে, ওই মনস্টারগুলো কি এই জঙ্গলের মধ্যেই আছে? সিলভা বলে, হ্যাঁ, আমরা ইনফরমেশন পেয়েছি সামনে একটা ঝিল আছে, সেখানেই একসাথে অনেকগুলা রয়েছে। লয়েড বলে, ও তাই নাকি? সিলভা বলে, মনে হচ্ছে আপনি এর জন্য অনেক এক্সাইটেড প্রিন্স। লয়েড বলে, হ্যাঁ, কেন হব না? আর এমনিতেও প্রাসাদ থেকে তো বেশি বের হতে পারি না। এছাড়া আমি দেখতে চাই যে আমার এনচ্যান্টমেন্ট করা অস্ত্র কিভাবে কাজ করে। তখন অ্যালবার্ট বলে, আপনি কখনোই আপনার দৃষ্টি থেকে লয়েডকে আলাদা হতে দেন না, তাই না সিলভা? সিলভা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে আপনার সাথে আসতে দিয়েছেন। এর জন্য আমি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন, তা কম হয়ে যায়। অ্যালবার্ট বলে, আরে এটা কোনো বিষয় না, আপনি লয়েডের টিচার এবং বডিগার্ড, আপনাকে তো এমনিতেও নিয়ে আসতে হতো। আর এছাড়া আপনি না আসলে এর জন্য অনেক চিন্তা করতেন। সিলভা বলে, হ্যাঁ, আমি যেহেতু এর টিচার, করতে তো হবেই। অ্যালবার্ট বলে, আমার তো মনে হয় না গল্প এতটুকুই। আপনার কি আসলেই লয়েডের প্রতি কোনো অনুভূতি নেই? ভালোবাসা কিন্তু লুকাতে চাইলেও লুকানো যায় না। গাইস, এখানে তো টিউ অবস্থা। যাই হোক, তখন সিলভা তার ঢাল থেকে তলোয়ার বের করে। অ্যালবার্ট বলে, আরে কি হলো, আমি তো মজা করছিলাম। সিলভা বলে, যাদের অপেক্ষা করছিলাম তারা অবশেষে এসেই পড়ল। সৈনিকরা বলে, আক্রমণ হয়েছে, মনস্টার এসে পড়েছে, তাদের কাছে অস্ত্রশস্ত্রও আছে, আর এটা আমাদের ওয়ার্ম আপের জন্য একটা ভালো সুযোগ। প্রিন্স অ্যালবার্টকে যেভাবেই হোক আমরা সবাই সুরক্ষিত রাখার চেষ্টা করব। তখন সব সৈনিকরা বলে, হ্যাঁ ঠিক বলেছ। তারপর তারা আক্রমণ করে দেয়। তখন লয়েড বলে, আরে যা দুষ্টু, আমি তো ভয় পেয়েছি। গ্রিম বলে, আপনি তো আগেই জানতেন, ঢঙ্গি সাজেন কেন? লয়েড বলে, হ্যাঁ অবশ্যই, তাওয়ের শেখানো একটা কি ব্রিদিং এক্সপেক্টরাল ডিটেকশন। কি ব্রিদিং এর মাধ্যমে আমি আমার আশেপাশের প্রতিটা মুহূর্তের পরিস্থিতিকেই অনুভব করতে পারি। তার শেখানো বেসিক টেকনিকগুলোর মধ্যে এটাও একটা, তবে এটা অনেক কাজে আসে। গ্রিম বলে, সে সবসময় তার ব্যারিয়ার আর স্পেক্ট্রাল ডিটেকশনকে ঢাল হিসেবে ব্যবহার করবে। এই পোলাটা ধীরে ধীরে আরো বিপজ্জনক হয়ে যেতেছে। লয়েড বলে, আরে ওই যে দেখো, লড়াই শুরু হয়ে গেছে। তখনই আমরা দেখি একজন সৈনিক আর্মার পরে আসা একটি মনস্টারকে তার তলোয়ার দিয়ে 2 ভাগ করে ফেলে। তারপর আমরা দেখি বাকি সৈনিকরাও তাদের শর্ট ব্যবহার করে খুব সহজেই ওই মনস্টারগুলোকে শেষ করে ফেলছে। তখন সৈনিকরা বলে, এই তলোয়ারগুলো এত ধারালো কিভাবে?
স্টিলের আর্মারকে এমনভাবে কাটছে যেন মনে হচ্ছে এগুলো কাগজ। লয়েড বলে, অবশেষে আমার ইনচেন্টমেন্ট কাজ করেছে। তখন গ্রিম ভাবে তাদের শট এতটা ধারালো হয়ে গেছে, তারা হতভম্ব হয়ে গেছে। এমনটা মনে হচ্ছে যেন ছোট বাচ্চারা প্রথমবার তলোয়ার হাতে নিয়েছে। তখনই অ্যালবার্ট সব সৈনিকদের বলে, তো দেখলেন আপনারা, এটা হলো আমার ছোট ভাইয়ের ম্যাজিকের পাওয়ার। এমনটা মনে হচ্ছে আমাদের ছোট ভাই একজন মহান ম্যাজিশিয়ান। আমরা দুই ভাই, কিন্তু আমাদের দুজনের মধ্যে কত তফাৎ। তখনই সিলফা বলে, ঠিক বলেছেন, প্রিন্স লয়েডের থেকে বেস্ট আর কেউ হতেই পারে না। তখন আমরা দেখি সিলফা লাশের পাহাড় করে ফেলেছে। তখন লয়েড তো টাস্কি খেয়ে যায়। লয়েড বলে, আমার যতদূর মনে আছে আমি তো সিলফার তলোয়ারে কোনো এনচেন্টমেন্ট করিনি। তখনই আমরা দেখি একটা মনস্টার লয়েডের উপর অ্যাটাক করার চেষ্টা করে। ওই সময় তাও এসে ওই মনস্টারকে মেরে দিয়ে তাদের মাঝখানে হাজির হয়। তাও বলে, আমি আইসা পড়ছি। তখন তাও তার ইন্ট্রো দেয়। তাও বলে, আমি জানতে পেরেছি এখানে একটা মাল মানে জিনিস মানে কেউ একজন আছে যাকে আমি চিনি। তাও অ্যাডভেঞ্চারার এখানে সাহায্য করার জন্য প্রস্তুত। তখন লয়েড বলে, তাও তুমি এখানে? তখন তাও লয়েডের দিকে তাকায়। লয়েড ভাবে, বাপরে বাপ, কোনোভাবে বেঁচে গেলাম। আমি একেবারে রবার্টের মতো ভয়েস করে তাওকে ডাক দিয়েছিলাম। আমি তো এটা কখনোই ভাবিনি যে সে এখানে এভাবে চলে আসবে। তখনই তাও কিছু একটা টের পায়। সে লয়েডের সামনে গিয়ে বলে, তুমি কি ব্রিদিং করছিলে তাই না? আমি 100% শিওর যে আমি রবার্টকে অনুভব করতে পেরেছি। তখন তাও লয়েডের থতমা ঘুরাইয়া ঘুরাইয়া দেখে, আর তোমার কি ব্রিদিং করার ধরনটাও তার মতো, তোমার চেহারাও তার সাথে অনেকটা মিলে যায়। তখনই আমরা দেখি সিলফা তাওয়ের পিছন থেকে তলোয়ার দিয়ে একটা টান দেয়, মনস্টারের ওপর। কিন্তু সে তাওয়ের ওপর রাগান্বিত ছিল। তখন সিলফা তাওকে বলে, তোমার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু খেয়াল রেখো তোমার জন্য যেন কেউ বিরক্ত না হয় এবং ভুল করেও প্রিন্স লয়েডের বেশি নিকটে অবস্থান করবে না। তাও বলে, আমি করছি না, আর এমনিতেও আমি জানতাম ওই মনস্টারটা আমার পেছনে ছিল। কি টেকনিককে ছোট মনে করো না। তখন আমরা তাদের দুজনার একটা মুখোমুখি অবস্থান দেখতে পাই। তখন অ্যালবার্ট এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। অ্যালবার্ট বলে, আপনারা একটু থামুন, আর তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। আমরা ঝিলের কাছাকাছি যাচ্ছি, তুমি কি যাবে? এরপর সিন চেঞ্জ হয়। তারা সবাই একটা ঝিলের সামনে ক্যাম্প বসিয়েছে। রাত হয়ে গেছে। তখন অ্যালবার্ট তাওকে বলে, আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি হলাম অ্যালবার্ট, সেলুম কিংডমের দ্বিতীয় রাজকুমার। তখন তাও টাস্কি খেয়ে যায় এবং বলে, আপনি একজন রাজকুমার? আপনার সাথে কোনো ভুল আচরণ করে থাকলে আমি দুঃখিত। তাও মনে মনে ভাবে, এও তো সেই জিনিস। অদ্ভুত তো বিষয়টা, প্রিন্স অ্যালবার্ট আর রবার্ট দেখতে একই রকম, কিন্তু এই পোলাটা তো ওই জিনিস না আমি যেই জিনিসটাকে খুঁজে বেড়াচ্ছি। অ্যালবার্ট বলে, আমি কি আপনার পরিচিত কারো মতো দেখতে? তাও বলে, আরে ও কোথায়? অ্যালবার্ট বলে, কার কথা বলছেন? লয়েড। তখন লয়েড লুকিয়ে লুকিয়ে ভাবে, এক্সপেক্ট্রাল ডিটেকশনটা করে অনেক বড় বাস খেলাম। আমি ভাবিনি যে তাওয়ের সেন্সিটিভিটি এতটা অ্যাকুরেট হবে। তখন গ্রিম বলে, আপনি যদি এখনই এসব বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার উপর সন্দেহ হতে পারে মাস্টার, সাবধান। তখন লয়েড তাঁবুর ভেতরে চলে যায়। তখন লয়েড দেখে সিলফা তার তাঁবুর ভিতরে। লয়েড বলে, তুমি এখানে কি করছো সিলফা? সিলফা বলে, আমি আজকে আপনার সাথেই থাকব। বাহিরে সব সৈনিকরা প্রিন্স অ্যালবার্টের নিরাপত্তায় নিয়োজিত, তাই আপনার নিরাপত্তার জন্য তো আমাকে থাকতেই হবে। তখন লয়েড বলে, এর কোনো প্রয়োজন নেই, আমার নিজের নিরাপত্তা আমি নিজেই দেখে নেব। তখন সিলফা তার পা দিয়ে লয়েডকে ঠেসে ধরে এবং বলে, আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন? আপনি জানেন না যে বাইরে একটা ডাইনি ঘুরে বেড়াচ্ছে? সে ডিমনের থেকেও বিপজ্জনক। তখনই তাও লয়েডকে খুঁজতে খুঁজতে লয়েডের তাঁবুতে এসে পড়ে। তাও বলে, আমার যতটুকু মনে হচ্ছে রবার্ট এখানেই আছে। তখন তো সে দেখে সিলফা আর লয়েডের মাখামাখি অবস্থা। তখন তাও বলে, ওমা, এটা কি? এই বুইড়া মহিলা এই ছোট্ট পোলাটারে ধর্ষণ করতেছে, ধর্ষণ করতেছে, বাঁচাও এরে। সরি গাইস, ফিজিক্সের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। যাই হোক, তখন সিলফা তাওয়ের দিকে একটা ছুরি ছুঁড়ে মারে। সিলফা বলে, আই এম সরি, আমি ভেবেছি তাঁবুর মধ্যে পাগলি বেটি ঢুকে গেছে। তখন তো তাদের আশেপাশের সৈনিকরা সিলফাকে ওই অবস্থায় দেখে ক্রাশ খেয়ে যায়। তখন আবার তাও চেতে যায়। তাও বলে, পাগলি বেডি কারে কস, কামের বেডি একটা। সিলফা বলে, তোমার দৃষ্টি যদি প্রিন্স লয়েডের দিকে যায় তাহলে তোমার জন্য ভালো হবে না, বলে দিলাম। তখন তো সব সৈনিকরা তাদেরকে দেখে মজা নিচ্ছে। তাও বলে, আমি আমি এমন কিছুই করিনি। তখন আমরা দেখি লয়েড তো চুপি চুপি কেটে পড়ছে। লয়েড যেতে যেতে ভাবে, কি অদ্ভুত একটা অবস্থা, এই জায়গার পরিস্থিতি তো প্রাসাদের থেকেও খারাপ মনে হচ্ছে। আইসে গাইস, পাগলায় মেয়ে পটিয়ে পাট নিচ্ছে। যাই হোক, তখন অ্যালবার্ট লয়েডকে একটু পচায়
অ্যালবার্ট বলে, বাহ লয়েড, আপনার পেছনে তো মেয়েরা মৌমাছির মতো ভনভন করছে। তখন লয়েড বলে, আপনি তো ভালো কমেডি করেন। অ্যালবার্ট বলে, কখনোই না। যবে থেকে সিলফা আপনার খেয়াল রাখতে শুরু করেছে, সে অনেক পজেসিভ হয়ে গেছে। তখন আমরা দেখি সিলফা এবং তাও ঝগড়া করছে। সিলফা বলে, আমি বুঝতে পারছি না তুমি এখানে এসেছই কেন। তাও বলে, তুমি কি কানে শোনো না? কাজ করার সময় আমি একটা মনস্টারকে অনুভব করতে পেরেছি। তখন অ্যালবার্ট আরও বলে, যখন সে আপনার কাছে থাকে সে ফুলের মতো ফুটে ওঠে, তখন তার খুশিটাই থাকে অন্যরকম। তখন গ্রিম বলে, মাইয়াগো মধ্যে তো পুরাই ফেমাস হয়ে যেতেছেন বস। অ্যালবার্ট বলে, সাবধানে থাকবেন, মেয়েদের খপ্পর খুবই ভয়ানক। এটা বলার সময় অ্যালবার্টের শরীরে কাঁপাকাঁপি উঠে যায় এবং সে ভয় পায়। তখন আমরা দেখি সিলফা এবং তাবের জন্য যেই সৈনিকগুলো চিয়ার করছে, তখন তারা দুজন তাদের সবাইকেই ধরে ধোলাই দেয়। তখন অ্যালবার্ট তাদেরকে দেখিয়ে বলে, দেখেছো ভাই? লয়েড বলে, হ্যাঁ এখন বুঝতে পারছি। তখন তাও সিলফাকে বলে, আমাকে একটা পুরনো শ্রাইমের রিপেয়ার করার কাজ দেওয়া হয়েছিল, ওই যে পাহাড়ের চূড়ায় যে শ্রাইমটা দেখতে পাচ্ছ সেটা। তখন সিলফা মুখ টিপে বলে, তাহলে তুমি ওই জায়গায় না যেয়ে এখানে কি করছো? তাও রেগে বলে, এটা তোমার বলা লাগবে না। তখনই প্রিন্স অ্যালবার্ট এসে বলে, এক মিনিট শোনো, একা যাওয়াটা বিপজ্জনক হবে, আর আপনার এই বিপদ অনুভব করতে পারার শক্তি আমাদের অনেক কাজে আসবে। আপনি কাল সকাল পর্যন্ত আমাদের গ্রুপকে কি গার্ড করতে পারবেন? তখনই আমরা একটা মনস্টারের ভয়ঙ্কর দুটি চোখ দেখতে পাই। তখনই আমরা দেখি তাদের সামনে অনেক বড় একটি মনস্টার এসে পড়ে। তখন তাও বলে, হ্যাঁ মনে হচ্ছে এখন আপনাদের আমার প্রয়োজন পড়বে। অ্যালবার্ট বলে, তাই তো মনে হচ্ছে। লয়েড বলে, এগুলো তো ওই মনস্টারই মনে হচ্ছে। তো গাইস, খেলা এখান থেকেই শুরু। তো দেখতে থাকুন পরবর্তীতে কি হতে চলেছে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি ওই নেকড়েটা ওই সৈনিকদের উপর অ্যাটাক করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সৈনিকরা বলে, এটা একটা বিয়ারউলফ, সবাই সাবধানে থাকো। কিন্তু গাইস, এটা তো মাত্র শুরু। তখন প্রিন্স লয়েড সিলফার কাছে এসে বসে পড়ে। সিলফা বলে, প্রিন্স লয়েড আপনি আমার পেছনেই থাকবেন। তখন ওই বিয়ারউলফটি একটা সৈনিকের উপর অ্যাটাক করে দেয়, আর লয়েড তো দর্শকদের মতো মজা নিচ্ছে। লয়েড বলে, বাহ, এই বিয়ারউলফ তো অনেক দ্রুতগামী হয়, আবার অনেক বড়। ঠিক বলেছি না গ্রিম? তখন লয়েড গ্রিমের দিকে তাকিয়ে বলে, কি হলো গ্রিম? গ্রিম বলে, ওই ভাঙা শ্রাইমটা। আমি যা ভাবছি তাই নয় তো? তখন আমরা দেখি বিয়ারউলফটি একজন সৈনিকের উপর আক্রমণ করে। তখন তাও এসে ওই বিয়ারউলফের উপর টি ব্লাস্ট করে দেয়। ওই সৈনিকটি বলে, তোমাকে ধন্যবাদ অনেক। এরপর বিয়ারউলফটি তাওয়ের ওপর আবার অ্যাটাক করে দেয়। তাও বলে, এ তো দেখছি অনেক শক্তিশালী। তখনই প্রিন্স অ্যালবার্ট ঢাল থেকে তার তলোয়ার বের করে, আর তার তলোয়ার থেকে তখন একটা ম্যাজিক্যাল অরা রিলিজ হচ্ছিল, কারণ অ্যালবার্টের তলোয়ারে লয়েড স্পেশাল ইনচ্যান্টমেন্ট করেছিল। অ্যালবার্ট বলে, আমি দুঃখিত বিয়ারউলফ, তোমার সাথে আমার কোনো শত্রুতাও নেই, কিন্তু তুমি এখানকার গ্রামবাসীর জন্য অনেক বড় একটা হুমকি, আর তাই রাজ্যের সুখ শান্তির জন্য তোমাকে তো শেষ করতেই হবে। তারপর আমরা দেখি অ্যালবার্ট ও ডাবল ভয়েসে ম্যাজিক কাস্ট করছে। হয়তো এখানে অ্যালবার্টের সাথে অ্যালবার্টের তলোয়ারও ম্যাজিক কাস্ট করছে। তখন অ্যালবার্ট প্যারালাইজ ইনসিস বলে একটা ম্যাজিক কাস্ট করে, আর কাস্ট করা ম্যাজিকের মাধ্যমে অনেক বড় একটা ফায়ারবল ওই বিয়ারউলফের দিকে ছুঁড়ে মারে, যেটা অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর এটা দেখে সবাই চমকে যায়। তখন তো প্রিন্স অ্যালবার্ট তার সৈনিকদের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু যেই ছেলেটা তার তলোয়ারকে এতটা শক্তিশালী করলো তাকে কেউ চেনেই না। তখন অ্যালবার্ট বলে, না, তাকে বেশি শক্তিশালী মনে হলেও সে অতটাও শক্তিশালী ছিল না, আর এটা শুধু সম্ভব হয়েছে আমার ভাইয়ের ম্যাজিকের কারণে। তখন অ্যালবার্ট বলে, আমরা অবশেষে সফল হয়েছি ভাই। লয়েড বলে, মনে হচ্ছে তার তলোয়ারে করা ম্যাজিকটা কাজ করে গেছে। তখনই গ্রিম বলে, এসব ছাড়ুন মাস্টার, এই পাহাড়ের চূড়ায় একটা পুরনো শ্রাইম আছে, আর ওই শ্রাইমের মধ্যে ভয়ানক একটা শয়তানকে বন্দি করে রাখা হয়েছে। তখন তো লয়েড এটা শুনে চমকে যায়। তারপর তারা যেই মনস্টারটিকে মেরে দিয়েছিল, তারা দেখে সেই মনস্টারটি আবার জীবিত হয়ে গেছে, এবং তার রূপ এখন আগের থেকে আরো বেশি ভয়ানক। ওই মনস্টারটির ভিতর থেকে একটা ব্ল্যাক ম্যাজিক্যাল অরা রিলিজ হচ্ছিল। তখন তারা চমকে গিয়ে বলে, যেই মনস্টারটিকে মেরে দিয়েছিলাম এইটা আবার কিভাবে জীবিত হয়ে গেল? আমরা দেখি তার পিছনে আরো অনেক মনস্টার এসে হাজির হয়, আর ওই বিয়ারউলফটির গলায় কেউ একজন বলে, যত সব পোকামাকড় আবর্জনা, তোমাদের আমার সার্ভেন্টের ক্ষতি করার সাহস কি করে হয়? তখন আমরা দেখতে পাই ওই বিয়ারউলফটির মুখ থেকে একটি শয়তান, ডিমন বের হয়। ডিমনটি বলে, আমি হলাম ডিমন ফুজুজু, এখন তোমাদের অভদ্রতার জন্য ভয়ানক শাস্তি দেওয়া হবে, সবাই প্রস্তুত থাকো। তখন তাও বলে, ছি, ওর মুখের মধ্যে একটা ডিমন ছিল?
তখন ডিমনটি কমান্ড দেয়, মাইরা দাও। তখন ওই ডিমনের সকল মনস্টার আর্মি অ্যাটাক করে দেয় অ্যালবার্টের আর্মির ওপর। তখন অ্যালবার্টের আর্মিও ওই মনস্টারগুলোর উপর আক্রমণ করে দেয়। অ্যালবার্ট একটি মনস্টারকে মারতে গিয়ে দেখে সে মনস্টারের উপর আঘাত করলেও সেটি আবার রিকভার হয়ে যাচ্ছে। তখন ওই মনস্টারটি অ্যালবার্টকে খেয়ে নেওয়ার চেষ্টা করে, আর তাও এসে ওই মনস্টারটির মুখে লাথি মারে। তাও বলে এটা অনেক ভয়ানক একটা অবস্থা, সে মুহূর্তের মধ্যেই নিজেকে আবার জীবিত করে নিতে পারে। তখন আমরা দেখি সৈনিকরা একটি মনস্টারকে কেটে ভাগ ভাগ করে ফেললেও ওই মনস্টার আবার ঠিক হয়ে যাচ্ছে। অ্যালবার্ট বলে এগুলো ওই বিয়ারউলফ থেকে সম্পূর্ণ আলাদা, যাদের সাথে আমি আগে ফাইট করেছিলাম। এদের মধ্যে কিছু কিছু মনগ্রাল জাতির মনে হচ্ছে। এখানে এটা একটা বিয়ারউলফের জাতের নাম। মনে হচ্ছে এগুলোর পিছনে ওই ডিমনটার হাত রয়েছে, যে এই বিয়ারউলফগুলোকে কন্ট্রোল করছে। তখন তো আমরা দেখি লয়েড লুকিয়ে আছে আর সিলফা দাঁড়িয়ে আছে, অর্থাৎ দুইজন গুরুত্বপূর্ণ যোদ্ধাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেলা দেখছে। তখন লয়েড পেছনে গিয়ে গ্রিমকে বলে, তার মানে ফুজুজুই ওই ডিমন যে ওই শ্রাইমের ভিতরে বন্দি ছিল, আর সে ওইখান থেকে পালিয়ে গেছে। তোমরা দুইজনেই তো ডিমন, তুমি কি ওকে চেনো? গ্রিম বলে, আরে না না, কিন্তু এতটুকু অবশ্যই বলতে পারবো যে সে ওই ক্রিয়েচারগুলোর ভিতরে নিজের ম্যাজিক ট্রান্সফার করছে ওই ক্রিয়েচারগুলোকে কন্ট্রোল করার জন্য। এটা অনেকটা এমন বলতে পারেন ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সুতা বানিয়ে তাদেরকে পুতুল নাচ নাচাচ্ছে। বিয়ারউলফ পাওয়া শক্তির মাধ্যমে ফুজুজুকে নিজের মাস্টার মনে করছে, আর এজন্যই তারা ওর কথা শুনছে। তাদের নিজেদের মস্তিষ্ক কাজ করছে না। শুধু তাই নয়, ও নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তারার মাধ্যমে তাদেরকে আবার জীবিত করে ফেলে। তাদেরকে থামানোর জন্য ফুজুজুকে শেষ করতে হবে। গাইস, তখন লয়েড গ্রিমের দিকে বাবুদের মতো তাকিয়ে আছে। তখন লয়েড গ্রিমকে আবদার করে, ম্যাজিক্যাল পাওয়ার ট্রান্সমিউট করা শেখাও না। গ্রিম বলে, কি এখনই? এই পোলার মাথা আবার গেছে। তখন আমরা দেখি একটা মনস্টার তাওকে আক্রমণ করলে তাও সেটা থেকে বাঁচার জন্য ধরে রেখেছে। তখন সিলফা বলে, তোমার কি আমার সাহায্য লাগবে? তাও বলে, জিজ্ঞাসা করছো কেন, সাহায্য কর মাইয়া। তখন গ্রিম তাদেরকে দেখে বলে, আমার মনে হচ্ছে এটা সঠিক সময় নয়। দেখো না, তারা তাদের জীবন দিয়ে লড়াই করার চেষ্টা করছে। তখন তো লয়েড গ্রিমকে মেয়েদের মতো চিপায় টান দেয়। লয়েড বলে, আরে আরে কিচ্ছু হবে না, তুমি আসো তো এখানে। তখন ডিমন ফুজুজু গান গেতে গেতে বলে, সবগুলা রুগুইডা, যদিও তোমাদের মধ্যে কেউ কেউ আছে স্কিল্ড, কিন্তু এছাড়া বাকি সবাই পোকামাকড়ের মতো দুর্বল। হাত থেকে তোমাদের শটটা নিয়ে নিলেই ভ্যাদ ভ্যাদ করে মরে যাবে। বাহ, ওইখানে দেখি একটা ছোট বাচ্চা আর একটা চাকরানির লড়াই করছে। সিলফা এবং তাওয়ের কথা বলছে, কিন্তু ওইখানে ওই অসহায় বাচ্চাটার সমস্যা কি? এখানে লয়েডের কথা বলছে, সে তো প্যান্টে হয়তো হিসু করে দিয়েছে। তখন আমরা সিলফার চোখে একটা শীতল চাহনি দেখতে পাই। তখনই তাও সিলফার অনেক ভয়ঙ্কর একটা অরা ফিল করতে পারে। সিলফা বলে, প্রিন্স লয়েড, অনুমতি চাই কিছু সময়ের জন্য। লয়েড বলে, তুমি যেমন চাই করো তো। তখন সিলফা ফুজুজুর সামনে গিয়ে দাঁড়ায়। ফুজুজু বলে, কি বললে, কি চাও? তুমি আমার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমার সেবা শুরু করো। তখন সিলফা বলে, যেমন সেবা তুমি এই প্রাণীটিকে দিয়ে করাচ্ছ যার ভেতরে তুমি লুকিয়ে আছো, আমি তোমার মতো ভীতু আর কখনোই দেখিনি। ফুজুজু বলে, কি বললে? সিলফা বলে, তুমি কতটা অপরিষ্কার আর দুর্গন্ধযুক্ত, আর তাই তোমার দুর্গন্ধের জন্য আমি ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছি না। আর জানো, তুমি প্রিন্স লয়েডের নিঃশ্বাস নেওয়ায় ব্যাঘাত ঘটাচ্ছ। এরপর আমরা দেখতে পাই সিলফা অনেক অথেন্টিক ওয়েতে তার ঢাল থেকে তলোয়ার বের করে এবং সেটা তার হাতে নেয়। তখন সে তার তলোয়ার হাত দিয়ে ঘুরানোর সাথে সাথেই ওই স্থানের মাটি সহ কেঁপে ওঠে। তখন সিলফা ওই ডিমন্ডের দিকে তাকিয়ে থাকে। ডিমন্ডটি বলে, তুমি আসলেই একটা বোকা, তুমি যেই বিয়ারউলফকে মেরেছ সেইটা আবার জীবিত হয়ে গেছে। যতক্ষণ আমার ম্যাজিক ট্রান্সমিউট হতে থাকবে ততক্ষণ তাদের কিছুই হবে না, আর এর প্রভাব কখনোই শেষ হবে না। ডিমনদের শক্তি এমনই হয়। তখন আমরা দেখি সিলফা মুখ চেপে ধরে হাসছিল। তখন ফুজুজু বলে, এখন যত পারো কান্না করে নাও, কারণ পরে আর সুযোগ পাবে না। সিলফা বলে, ওরে মেথর, এত বড় বড় কথা বলো না, মুখ খুললেই গন্ধ আসে। আর তখন ফুজুজু রেগে যায়, তাই সিলফার ওপর আক্রমণ করে দেয়। তো তখন আমরা দেখি যে ওই বিয়ারউলফটা সিলফার উপর এমনভাবে আক্রমণ করেছে যেন সে তাকে শেষ করে দিয়েছে। তখন আমরা দেখি আসলে সিলফার কিছুই হয়নি। তখন বিয়ারউলফ দেখে তার 4টা পাই উইরা গেছে, অর্থাৎ মুহূর্তের মধ্যেই সিলফা বিয়ারউলফের পা কেটে ফেলে। তখন সিলফা বলে, তোমার একদমই এভাবে অ্যাটাক করা উচিত নয়, তাহলে বেশিক্ষণ টিকতে পারবে না। ফুজুজু বলে, এটা কিভাবে হলো?
তারপর আমরা দেখি সে ওই বিয়ারউলফটিকে আবার রিজেনারেট করার চেষ্টা করছে। তখন বাকি মনস্টারগুলোও ফাইট করা থেকে থেমে যায়। তখন অ্যালবার্ট বলে, এটা কি হলো? এই মনস্টারগুলো হঠাৎ করে নড়াচড়া করা বন্ধ করে দিল কেন? তখন আমরা দেখি তাদের শরীর থেকে একটা পিঙ্ক ধোঁয়া উড়ে যাচ্ছে। তখন অ্যালবার্ট বলে, ও আচ্ছা, ডিমনটা তার সর্বোচ্চ শক্তি নিজের বিয়ারউলফকে হিল করতে ব্যবহার করছে। বুঝতে পেরেছি, সে যখন হিল করতে ব্যস্ত থাকবে তখনই আমাদের সুযোগ আসবে। সিলভা শোনো, যতক্ষণ আমরা তোমার কাছে না আসছি ততক্ষণ পর্যন্ত ওই ডিমনটাকে ব্যস্ত রাখার চেষ্টা করো। সিলভা বলে, শুনছোস পাগলা, কি কইছে? ফুজুজু বলে, যত সব সময় নষ্ট করা। তখন আমরা দেখি ওই গ্রিম শালায় টিচার সেজে আছে। ওইদিকে যুদ্ধ চলছে কিন্তু সে এখানে পড়ালেখা করাচ্ছে। গ্রিম বলে, তো আমি তোমাকে যেটা বলেছি, ম্যাজিক্যাল পাওয়ার ট্রান্সমিউট করা অনেক সূক্ষ্ম একটা কাজ। আর ফুজুজু এটা পারে কারণ মনস্টারের নেচার তার উপর স্যুট করে, আর তাই সে তাদেরকে কন্ট্রোল করতে পারে। আর একটা কথা বলবো, এটা ডিমনদের জন্য একদমই সহজ নয়। ভালো এটাই হবে যে আমরা ছোট থেকে শুরু করি, যেমন ম্যাজিক্যাল পাওয়ারকে কালার দেওয়া, এরপর শেপ টেপ সুগন্ধ টুগন্ধ অ্যাড করে দেব। তখন লয়েড বলে, হয়ে গেছে। গ্রিম বলে, এত জলদি? লয়েড বলে, আমি এটাকে গোলাপি কালার দিয়েছি, আর একটা ফুলের রূপ দিয়েছি, এর ভেতরে সুগন্ধিও দিয়েছি। গ্রিম বলে, আরে এটা এত তাড়াতাড়ি এতটা পারফেক্ট কিভাবে হলো? অসাধারণ তো। তারপর তারা দুজন ওই ফুলটার ঘ্রাণ নিয়ে দেখে। লয়েড বলে, এর ঘ্রাণ তো অনেক সুন্দর। এটা বলতে না বলতেই আমরা দেখি লয়েডের ওপর থেকে ফুজুজুর ওই মনস্টারটি উড়ে যাচ্ছে। আসলে তখন আমরা দেখি সিলভা ফুজুজুর মনস্টারকে সবজির মতো কাটছে। ডিমন ফুজুজু বলে, এটা কিভাবে হতে পারে? তখন সিলভার সামনে একটা সৈনিক পড়েছিল। সিলভা বলে, সরি, বাট আপনি কি আপনার তলোয়ারটা আমাকে দিতে পারেন? এটা আমার বেশি প্রয়োজন। তখন ফুজুজু বলে, এই তুচ্ছ চাকরানিটা আসলে কে? আমাকে আক্রমণ করার কোনো সুযোগই দিচ্ছে না। এতটা ট্যালেন্টেড হয়ে সাধারণ একজন চাকরানি, এটা অবিচার। তখন সিলভা সৈনিকের কাছ থেকে ওই তলোয়ারটি নিয়ে দেখতে দেখতে মনে মনেই অনেক খুশি হয়। সিলভা বলে, এটা ওই তলোয়ারগুলোর মধ্যে একটা যেগুলোর উপর প্রিন্স লয়েডের ইনচ্যান্টমেন্ট রয়েছে। আমার ওনাকে নিয়ে অনেক গর্ব হয়। তখন ফুজুজু পাগলের মতো হাসে এবং বলে, এখন আমার দৃষ্টি তার উপর থাকবে যাকে তুমি যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চাও। গাইস, এখানে লয়েডের কথা বলছে। শালায় নিজের পিছনে নিজেই বাস নিতে চায়। টিমনটি আরও বলে, প্রথমে ওকে দুই ভাগ করে ফেলবো, তারপর ওর শরীরের ভিতরে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পর্যবেক্ষণ করব। অনেক মজা হবে। এটা বলতে বলতে সে সিলভার চারপাশে অনেক দ্রুত ঘুরছিল। মানুষরা অনেক বড় বোকা, তারা ছোট ছোট বিষয় বুঝে না, আর তাই তার প্রতিদানে তারা জীবন দিয়ে ফেলে। এরপর ডিমন ফুজুজুর মনস্টার সিলভার উপর আক্রমণ করতে নেয়। তখন সিলভা তার তলোয়ার দিয়ে ওই মনস্টারটির উপর এমনভাবে আক্রমণ করে ফুজুজু সেটা বুঝতেই পারে না, আর সিলভা ওই মনস্টারটির মুখের ভিতরে ঢুকে যায়। আর ফুজুজু সেটা তখনও বুঝতে পারেনি, তাই সে বলে, যেমন তুমি আর ওই ছেলেটা তোমাদের জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করবে। তখন সিলভা বলে, সত্যি? তখন তো ফুজুজু অবাক, সে মনস্টারটির মুখের ভেতরে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। সিলভা আরও বলে, তুমি জানো তুমি কার বিষয় কি বলছো? তখন সিলভা ওই তলোয়ারটি মনস্টারের শরীরের মাঝখান বরাবর টানতে শুরু করে এবং পরবর্তীতে ওই মনস্টারকে পিস পিস করে কেটে ফেলে। এরপর সিলভা তার সর্ডেড স্কিলের নাম বলে, হাউস অফ ল্যাংলিস ডুয়াল ব্লেড আর্ট, টুইন ড্রাগন রাইজিং, ফলোয়ার্ড বাই হাউস অফ ল্যাংলিস ডুয়াল ব্লেড আর্ট। তারপর সে তার শর্ট ঘুরিয়ে আবার অ্যাটাক করে দেয় এবং বলে, ডাইভিং স্প্যারো। তখন আমরা দেখি সিলভা ফুজুজুর মনস্টারকে কাটতে কাটতে ফুজুজুকে পাগল বানায় ফেলায়। তখন ফুজুজু চিল্লায়ে চিল্লায়ে বলে, তুমি একজন সাধারণ চাকরানি। তখন ওই মনস্টারটি অ্যাটাক করতে গেলে সিলভা তার তলোয়ার দিয়ে হাতই ভ্যানিশ করে দেয়। তার হাতকে এতগুলা টুকরো টুকরো করে যা চোখেই দেখা যায় না, তাও আবার এক মুহূর্তের মধ্যে। তারপর সিলভা হাউস ল্যাংলেস ডুয়াল ব্লেড আর্ট বলে ওইটার উপর আবার অ্যাটাক করে। তখন আমরা দেখি ফুজুজু তার মনস্টার বডি থেকে আলাদা হয়ে গেছে। এরপর সিলভা বলে, ডাবল টাইগার ক্লো অ্যান্ড ফ্যাং, এবং সে ফুজুজুর উপরই ডাইরেক্ট অ্যাটাক করে দেয়। তখন সিলভা বলে, কি হাওয়া সব বের হয়ে গেছে? না জেনে শুনে কখনোই বড় বড় কথা বলা উচিত নয়। তখন তো আমরা দেখি অ্যালবার্ট, তাও সব সৈনিকরা আর সব মনস্টাররা একে অপরকে জড়াইয়া ধইরা ফাইট দেখতেছে। বিষয়টা এমন হয়ে গেল, সিলভার অবস্থা দেখে বাঘে হরিণীও এক ঘাটে জল খায়। তখন তো গ্রিমও আক্কুইরা তাকায় রইছে। লয়েড বলে, সিলভাকে একদমই রাগান্বিত করা যাবে না, এটা মনে রাখবো। সিলভা বলে, আমার ভেবেও হাসি পাচ্ছে তোমার মতো চাপাবাজ প্রিন্স লয়েডকে স্পর্শ করার কথা বলে। বাচাল একটা।
তুমি শুধু একটা জিনিসেরই যোগ্য, সেটা হলো আমার গুরুর তলোয়ার। আর এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। গাইস, আমরা এই এপিসোডে এটা কি দেখলাম? সিলফা তো সেই জিনিস। আমরা ওরে খুব হালকায় নিতেছিলাম, ভেবেছিলাম এখানে শুধু লয়েডই মনে হয় অনেক শক্তিশালী, কিন্তু না, সিলফাও একটা জিনিস। আমি ভেবেছিলাম সিলফা বেশি কিছু করবে না, পরবর্তীতে লয়েড এসে ফাইট শুরু করবে, কিন্তু গাইস সিলফা তো সামসু কুফা মাইট দিল। যাই হোক, এই এপিসোডটা দেখা আমিও টাস্কি হয়ে গেছি, ভাবি নাই এই এপিসোডটাও এত অথেন্টিক হবে। তো যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর ভিডিওতে একটা লাইক দিবেন এবং পাশেই থাকবেন এমন এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।